নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের দূষণে অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা। অবৈধ কারখানা দখলে দুই পাড়। আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে কামরাঙ্গীরচরে উচ্ছেদ অভিযান। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ শিকার। জাল নৌকা নিয়ে প্রস্তুত জেলেরা, লক্ষ্যমাত্রা চেয়ে বেশি উৎপাদনের আশা। পেঁয়াজের ঝাঁঝে অস্থির বাণিজ্যমন্ত্রী বললেন, আমদানি ও চাহিদার সঠিক পরিসংখ্যানের অভাবেই মেলে না হিসেব। সংকট কাটাতে নতুন জাত উদ্ভাবনের আহ্বান। কিছুতেই থামছে না অবৈধ পথে বিদেশ যাত্রা। লিবিয়ায় পুলিশের হাতে গ্রেফতার 86 বাংলাদেশি। ভিটেমাটি বিক্রি করে দালালদের লাখ লাখ টাকা দিলেও মেলেনি মুক্তি। এবং বাহরাইনে বাড়ছে প্রবাসীদের কাজের সুযোগ। বিভিন্ন খাতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশিরা। অসাধু চক্রের কারণে ইউরোপে যেতে পারছেন না দক্ষ শ্রমিকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। 19 বছরেও দেশে বন্ধ হয়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার আর উৎপাদন। এই পলিথিনের প্রভাবে দূষণের শিকার হচ্ছে নদ নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। বুড়িগঙ্গার অস্তিত্বই বিলীন হয়ে গেছে প্লাস্টিকের ভয়াবহতায়। শুধু তাই নয়, নদীর দুই পাড় এখন অবৈধ প্লাস্টিকের কারখানার দখলে। এসব নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব, তারাই নীরব, প্রভাবশালীদের ক্ষমতার কাছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের নিষ্ক্রিয়তার সুযোগে অবৈধ এই পলিথিন ব্যবসা। প্রিন্স আরেফিনের ক্যামেরায় রিপোর্ট সাদাত রহমতুল্লাহ। 400 বছর আগে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকা, সেই বুড়িগঙ্গা আজ প্রাণহীন, প্লাস্টিক আর পলিথিনের বর্জ্যে। নদীর দুই প্রান্তে গড়ে উঠেছে শত শত প্লাস্টিক কারখানা। সারা দেশ থেকে সংগ্রহ করা পলিথিন আর প্লাস্টিক ধোয়ার কাজে ব্যবহার করা হয় এই বুড়িগঙ্গা। সবাই জানে কারা ধ্বংস করছে এই পরিবেশ, কিন্তু কেউ নাম বলতে চায় না। নদীতে যেটা ধুইতেছে এটা মনে করেন পানিরও দূষিত করতেছে। এটা যে কোনোভাবে এটা বন্ধ করা উচিত। কারখানা তো বহুত আছে, এদিক দিয়ে কারখানার অভাব নেই। শুধুই নদীর দুই পার নয়, সড়ক থেকে গৃহস্থলীর ময়লা সবখানেই রাজত্ব নিষিদ্ধ পলিথিনের। বুড়িগঙ্গা নদীতে এক সময় লঞ্চ স্টিমার চলাচল করলেও আজ তা রূপকথার গল্প। চলাচল তো এখান থেকে আমার গাবতলী যাওয়া যেত, এখানে মানে অনেক মালবাহী নৌকা যেত, ইট বালু সিমেন্ট। এখন আর এগুলা দেখছো নাই। পানের দোকানের ময়লা, চায়ের পাতি থেকে শুরু করে সব ময়লা এখানেই ফেলা হয়। এটা মোটামুটি এখন নদী না, ডাস্টবিনই হয়ে গেছে। নদী বাঁচাও আন্দোলনের কর্মীরা বলছেন, দেশে প্রতিদিন গড়ে 1,40,00,000 লাখ পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে, যার অধিকাংশ ফেলা হয় নদীতে। এর প্রভাবেই দূষণের শিকার হচ্ছে নদ নদী আর আবাদি জমি। 7 থেকে 10 ফিট পলিথিনের লেয়ার থাকাতে ঢাকার পানির যে নিচে যাওয়ার কথা, সেটা নদীর ক্ষেত্রে সেভাবে হয় না। বন্ধ একটা জিনিস, নিষিদ্ধ একটা জিনিস, এটা প্রোডাকশনের জন্য 1000 ফ্যাক্টরি আছে আপনিই বলতেছেন। তার মানে আমাদের আইন আছে, আইনি কাঠামো আছে, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের এই ভয়াবহতা রুখতে দায়িত্ব নিতে হবে পরিবেশ অধিদপ্তরকেই। তাদের দায়িত্বহীনতার সুযোগ নিচ্ছে পলিথিন ব্যবসায়ীরা। পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট যে টিম আছে তার মাধ্যমে গিয়ে পলিথিনের ব্যবহার রোধ করা, বিক্রয় রোধ করা, উৎপাদন রোধ করা এবং রপ্তানি রোধ করা। পলিথিন ও প্লাস্টিকের ক্ষতির কথা ভেবে আমাদের দেশেও 2002 সাল থেকে প্রথম পলিথিন নিষিদ্ধ করা হয়। প্লাস্টিক বর্জ্যের প্রভাবে তিল তিল করে হত্যা করা বুড়িগঙ্গার শাখা নদী আজ হারিয়েছে তার দিক। ক্ষতি করে প্লাস্টিক আর পলিথিন শুধু নদী নয়, ধ্বংস করছে প্রকৃতির উর্বরতাকে, তেমনি মানবদেহের দীর্ঘমেয়াদী রোগের কারণেই প্লাস্টিক। পরিবেশবিদরা বলছেন, আইনের কঠোরতার পাশাপাশি প্লাস্টিক বন্ধে সচেতন হতে হবে সবাইকে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে রাজধানীর কামরাঙ্গীরচরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রবিন। তামিম, আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে বিআইডব্লিউটি এর যে অভিযান টানা আজকে দ্বিতীয় দিনের মতো চলছে এবং রাজধানীর কামরাঙ্গীরচরের যে কালুনগর মৌজা সেই এলাকায় কিন্তু এই অভিযানটি চলছে এবং সেখানে কিন্তু আমরা আজকে সকালে এসে যেটি দেখতে পাচ্ছি, এখানে মূলত এই যে ভরাট করা যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই ভরাট করা জায়গাটি মূলত যে
বিআইডব্লিউটি এর ফেকু দিয়ে সেটিকে আসলে যে খনন করা হচ্ছে। অর্থাৎ এটা ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি যে খালটি, এই খালের সঙ্গেই কিন্তু মানে এটি মানে সংযোগ করার জন্য যে চেষ্টা চলছে। আপনারা জানেন যে গতকাল এর আগের অংশটিতে বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছিল এবং আজকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্যামেরাতে একটু দেখাতে চাই, এই যে আমার ঠিক পাশেই যে একটি মানে খাল আকারের যেটি দেখতে পাচ্ছেন, যেটি আসলে যে অনেকটা মানে ময়লা আবর্জনা যে ভরাট হয়ে যাচ্ছে, তারই একটি অংশ এটি বলছে যে বিআইডব্লিউটি, এবং সেটি আসলে যে একটি দখল করার পরে এটি ভরাট করা হয়েছিল বিআইডব্লিউটি বলছে, এবং তারপরে এই জায়গাটি তারা এখানে আজকে সকাল থেকেই তারা তাদের ভেকু দিয়ে সেটিকে খনন করার চেষ্টা করছেন। তবে একটি বিষয় যদি আমি তামিম আপনাকে জানাতে চাই, আজকে সকালে আমরা যখন এখানে এসেছিলাম বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পরেই কিন্তু যে জায়গাটিগুলোতে আসলে যে অভিযান চালানো হচ্ছে সে জায়গাগুলো যারা দখল করছেন সে লোকজন কিন্তু এখানে এসে ভিড় করছেন, এবং তারা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যে বিআইডব্লিউটি এর যে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদের কাছে এসে তারা তাদের যে নিজস্ব যে কাগজপত্র সেগুলো উপস্থাপন করছেন, এবং তারা যে এই জায়গা জমির যে খাজনা দিচ্ছিলেন সেগুলো তারা কিন্তু মানে উপস্থাপন করে তারা আসলে যেটি বলছেন যে সিএস এবং আরএস যে নথি অনুযায়ী তাদের যে এই জমির তাদের বৈধ মালিকানা রয়েছে, এবং তারপরেও যেন বিআইডব্লিউটি এই বিষয়টি যেন বিবেচনা করে সেই জায়গায় কিন্তু তারা মানে সে আবেদন তারা এখানে জানিয়েছিলেন। কিন্তু যদিও বিআইডব্লিউটি তাদের তরফ থেকে সে বিষয়টি আসলে যে এটি গ্রহণ করেনি, এবং যারা যে এখানকার যে লোকজন রয়েছেন তাদের সঙ্গে আসলে যে আমাদের কথা হয়েছিল, তারা আসলে যেটি বলছেন যে বিআইডব্লিউটি এর যে জায়গাটি বিআইডব্লিউটি নিজের বলে তারা দাবি করছে, যে নদীর জায়গা বলে দাবি করছে এবং দাবি করে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, সেইগুলাতে কিন্তু তারা উচ্ছেদ অভিযানের আগেও মানে তারা এই বৈধ মালিকানা তাদের ছিল, এবং তারা সরকারকে নিয়মিত খাজনাও করে দিয়ে আসছিলেন, এবং যে সরকারি যে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো ছিল তাদের সপক্ষে সেই যে দপ্তরগুলোই কিন্তু তাদেরকে এই জায়গা জমির বৈধতা দিয়েছে, এবং এর আগে সরকারের বিভিন্ন যে সংস্থাগুলো যে জায়গা জমিগুলো দখল করেছিল তারাও সে দখলের সময় তাদেরকে যে ক্ষতিপূরণ দিয়েছিল সে কথাও কিন্তু অনেকে জানিয়েছেন। তো সেই জায়গায় সাধারণ মানুষ যে প্রশ্নটি তুলেছেন, যদি সরকার খাজনা নিয়ে থাকে এবং যদি সরকার কোনো জমি দখল করার জন্য তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে থাকে, তাহলে সেই জায়গা কিভাবে অবৈধ হয়। যদিও বিআইডব্লিউটি এই অভিযানের পরিপ্রেক্ষিতে অভিযান যেটি বলছে যে তারা উচ্চ আদালতের যে নির্দেশের পরিপ্রেক্ষিতে আদেশের পরিপ্রেক্ষিতে তারা এই অভিযানটি পরিচালনা করছেন। তবে এই যে সাধারণ মানুষের যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা বিআইডব্লিউটি এর যে কর্মকর্তা আজকে যিনি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন যুগ্ম পরিচালক গুলজার আলীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি অবশ্যই যেটি বলছেন যে তিনি এখন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এবং মানুষের যে অভিযোগগুলো রয়েছে সেইগুলো নিয়ে তারা আসলে যে পরবর্তীতে তারা আমাদের সঙ্গে কথা বলবেন এবং সেই বিষয়ে তারা তাদের যে অবস্থানটি ব্যাখ্যা করবেন। এবং বিআইডব্লিউটি এর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আমাদের যে অনানুষ্ঠানিক কথা হচ্ছিল তারা আসলে যেটি বলছেন যে তারা মূলত যে উচ্চ আদালতের যে নির্দেশনাটি রয়েছে সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু তারা তাদের এই অভিযানটি পরিচালনা করছেন। এবং অন্যদিকে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে আরেকটি অভিযোগ করেছেন যে সরকার আগে থেকে কোনো যে জরিপ না করে বিআইডব্লিউটি আগে থেকে কোনো জরিপ না করে এই অভিযানটি পরিচালনা করছে এবং সেখানে আসলে যে কোনো যে সীমানা পিলার কিংবা এই ধরনের কোনো কিছু না দিয়েই কিন্তু এই অভিযানটি পরিচালনা করছে। তবে বিআইডব্লিউটি যেটি বলছে যে অভিযানটি জরিপটি আগে থেকেই করা ছিল, সো মানে এই কারণে তারা আসলে যে এই দাবিটির পক্ষে তারা আসলে যে এই যুক্তিটি মানতে নারাজ। তবে সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে আদি যে বুড়িগঙ্গা চ্যানেল এখানে যে মূলত একটু যে পানির যে স্রোতধারা প্রবাহমান ছিল সেটিকে যে সেই আগের রূপে ফিরিয়ে নিয়ে এটিকে যেন হাতির ঝিলের মতন একটি দৃষ্টিনন্দন জায়গায় যেন এটিকে রূপ দেওয়া যায় সেই প্রচেষ্টায় কিন্তু সরকারের তরফ থেকে পৌঁছে এবং সেই বিষয়ে কিন্তু সরকারের নানা পরিকল্পনার কথা কিন্তু সরকারের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সংস্থা থেকে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তরফ থেকে পর্যন্ত বারবার বলা হয়েছিল। তো এই ছিল আমার কাছে আজকের উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। তামিম। কামরাঙ্গীরচর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। দীর্ঘ 22 দিন মাইলিশ সংরক্ষণে নদীতে মাছ ধরা বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তাই নৌকা নিয়ে প্রস্তুত নদীতে জাল ফেলতে চাঁদপুরের পদ্মা ও মেঘনার জেলেরা।
সময় মতো মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পাওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারুক আহমদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। রঙিন সুতোয় জাল বুনছেন জেলে দেলু খান। এই জালেই ধরা পড়বে রূপালী ইলিশ। চাঁদপুর সদরের মেঘনাপাড়ের জেলে শুধু দেলু খানই নন, জেলার পদ্মা ও মেঘনাপাড়ের হাজার হাজার জেলে অপেক্ষায় মাছ ধরার। মা ইলিশ ডিম ছাড়তে সাগরের নোনা জল ছেড়ে নদীর মিঠা পানিতে ছুটে আসে। তাই মৌসুমের এই সময়ে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। তবে 22 দিনের সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। ঋণগ্রস্ত হইয়া দেনা ফেনা হইয়া আমরা এখন নদীতে জাল ফল বা নামাইতে আসি। সরকারের ইয়া মানছি আমরা, দেনা ফেনা করে ঋণগ্রস্ত করে জাল ফল করে ইয়া করতে আসি যদি আল্লাহ দেয়। মৎস্য কর্মকর্তার দাবি এবার সময় মতো মা ইলিশ ডিম ছেড়েছে নদীতে। সামনে যে জাটকা রক্ষা কর্মসূচি আমাদের আসতেছে নভেম্বরের 1 তারিখ থেকে 30শে জুন, এটা আমরা সংরক্ষণ যদি ভালোভাবে করতে পারি এবং ইলিশ যেতে আমার মনে হয় যে উৎপাদন বৃদ্ধি পাবে। মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি সফলে নানা উদ্যোগ গ্রহণ করে নৌ পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন। যেসব জেলে সরকারি আদেশ অমান্য করে তারা নদীতে প্রতিনিয়ত মাছ ধরার চেষ্টা করেছে, শুধুমাত্র তাদের প্রতি আমরা কঠোর হয়েছি এবং তাদেরকে ধরে আইনের আওতায় এনেছি। জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, এই জন্য সরকারি যে প্রণোদনা সেটা এই অভিযান শুরুর আগে আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। জেলার সরকারি তালিকা অনুযায়ী জেলের সংখ্যা 44,035 জন। 22 দিন বেকার অবস্থায় জেলেদের মাথাপিছু 20 কেজি করে চাল দেয় সরকার। সময় সংবাদ, চাঁদপুর। মা ইলিশ রক্ষায় দেশের বিভিন্ন নদ নদীতে শেষ দিনের মতো অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে ভোলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়েছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। এ সময় মাছ ধরার অপরাধে 24 জেলেকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় 4টি ট্রাক সহ 20 কেজি ইলিশ। এদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালাচ্ছে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করায় জেলায় গতকাল রাত থেকে এ পর্যন্ত 25 জেলেকে আটক করে পুলিশ। এ সময় 200 কেজি ইলিশের পাশাপাশি বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। হিলি স্থলবন্দরে বেড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে একদিকে ভারতীয় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি, অন্যদিকে আমদানি করা পাথরের বড় বড় স্তূপের কারণে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক। ধন্যবাদ তামিম। লকডাউনের পরবর্তী সময় হিলি স্থলবন্দর দিয়ে যে আগের যে প্রাণ চাঞ্চল্যতা ছিল সেটা কিন্তু ফিরে এসেছে, সেটা আমদানি এবং রপ্তানির মাধ্যমে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হিলি স্থল বন্দরে। মূলত এখানে কাঁচা পণ্যবাহী ট্রাকগুলি কিন্তু মূলত এখানে লোড আনলোড করে থাকে। বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে পণ্য কিনতে আসেন, তারা কিন্তু এখান থেকে নিয়ে যায়। সেটা দীর্ঘদিন থেকে আমরা এটা লক্ষ্য করেছি। তবে সম্প্রতি যে একটা বিষয় আপনারা জানি রাখি, আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে কিন্তু একটা চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে পানামা পোর্টের অভ্যন্তরে। অল্প ট্রাক ভারত থেকে যখন আমদানি শুরু হয়, বাংলা ট্রাকগুলি যখন পণ্য নিতে আসে, তখনই যেন এখানে একটা পণ্যের জট বা যানজট এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তখন তারা ব্যাপক একটা সমস্যা পড়তে হয়। তো আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছি যে এখানে যে পয়েন্টটা থেকে যে পণ্য লোড আনলোড করবে তার কিন্তু পরিবেশ এখানে নেই। এখানে বড় বড় পাহাড়ের মতো করে তুলেছে পাথরের স্তূপ, যেটা দেখা যায় এই পাথরগুলি তারা রেখেছে এখানে। এই পাথরগুলি তারা এখানে রেখে তারা বিক্রি করছে। যেহেতু এখানে একটা ব্যতিক্রম বন্দর, যেখানে পণ্য কেনা বেচা করতে পারেন আমদানিকারকরা, সেই সুযোগটাকে কাজে লাগে তারা দীর্ঘদিন কিন্তু পাথর বোঝার এখানে পাথর স্তূপ করে রেখেছেন, যাতে করে এখানে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে পেঁয়াজ, ডাল, চাল, খোল, ভুট্টা বিভিন্ন পণ্যই কিন্তু এখানে আমদানি বৃদ্ধি পেয়েছে। চাহিদা বাড়ার সাথে সাথে পাইকার পত্ররা কিন্তু এখানে আসছে। আর একটা বিষয় আপনাকে দেখাই, যে এখানে দীর্ঘদিন থেকে এখানে 15-20 দিন থেকে 7 দিনও, এমনকি সর্বনিম্ন 7 দিন থেকে ট্রাকগুলি দাঁড়িয়ে আছে। ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলি তারা খালাস করছে না। এটাও কিন্তু একটা অনেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বয়ং যদিও আমদানিকারকরা তারা এখানে রেখেছেন, তাদের গুদামে নিয়ে তাদের খরচ ব্যয় হয়, যে কারণে তারা অল্প খরচে বন্দর রাখতে পারে, সে সুবিধাটা তারা রেখেছেন এই বন্দরে।
গাড়িও রেখেছেন, যার কারণে মূলত কিন্তু এখানে ট্রাকগুলি পণ্য আনলোড তারা করছে না। এতে করে যারা ট্রাক ড্রাইভারদের যেমন সমস্যা হচ্ছে, এখানে যারা পণ্য নিতে আসে তাদেরও কিন্তু তারা সমস্যা পড়তেছে। তারা বলছেন যে এখানে তারা পণ্য লোড আনলোড করার পর সময় মতো তারা বের হতে পারছে না। আমি কথা বলেছিলাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে, বন্দর কর্তৃপক্ষ বলছেন যেহেতু তারা আমদানিকারকরা এইসব পণ্যরা তারা এখানে রেখেছেন, তাদের সাথে তারা কথা বলছেন যাতে করে দ্রুত তারা পণ্য ছাড় করে নিয়ে যায়। আর একে শুধু পণ্য রাখার কারণে তাদেরকেও কিন্তু একটা সমস্যা পড়তে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে। আমরা রাতের বেলা দেখেছি, রাতের চিত্র কিন্তু ভিন্ন চিত্র। এখানে যে বন্দর এলাকায় যে একটা মাত্র রাস্তা, সংকীর্ণ রাস্তা, আমদানি রপ্তানি খালি ট্রাক কিন্তু প্রবেশ করে থাকে। আর এই যানজটের প্রভাবটা যেন বন্দরের অভ্যন্তরে বা বাহিরে কিন্তু আমরা লক্ষ্য করেছি। কথা বলেছিলাম কাস্টম কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটা বলছেন যে এটা করতে দেওয়া যাবে না, যাতে করে এই যে যানজটটা সেক্ষেত্রে দীর্ঘ সময় তাদেরকে কাস্টম কর্মকর্তাদের কিন্তু পণ্য ছাড়করণের যে বিষয়গুলি থাকে, কাস্টমসের পেপারের বিষয়গুলি থাকে, তাদেরকে কিন্তু দীর্ঘ সময় তাদেরকে কিন্তু কাজ করতে হচ্ছে। তো শুধু বন্দর কাস্টমস না, এখানে আমদানিকারকরা যেমনটা বলছেন, বিশেষ করে কাঁচা পণ্য তারা আমদানি করার পর তাদেরকে বড় ধরনের কিন্তু তাদেরকে লস গুনতে হচ্ছে। সব কিছু মিলে যদি আপনাকে বলা যায় তামিম, যে এই যানজট নিরসন না করলে যে পোর্টের যে গতি সেটা কিন্তু অনেকটা কমে আসবে বলে তারা বলছেন। তো সবাই চায় যে এখানকার যানজট নিরসন। হিল স্থল বন্দর থেকে আমার কাছে এতটুকুই ছিল। হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। পেঁয়াজের আমদানি ও চাহিদার সঠিক পরিসংখ্যানের অভাব আছে, এতে হিসাব নিকাশ মিলছে না। এমন অবস্থায় পেঁয়াজের দামের ঝাঁজে অস্থির হয়ে গেছি, এমন মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী। সংকট কাটাতে নতুন জাত উদ্ভাবনের আহ্বান জানান তিনি। বাংলাদেশের 50 বছরে কৃষির রূপান্তর ও অর্জন বিষয়ে গতকাল এক সেমিনারে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করা চ্যালেঞ্জ। প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে পেঁয়াজের সংকট দেখা দেয়। বছরের এই সময়ে গেল কয়েক বছরে বাজারের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে মন্ত্রীদের। পেঁয়াজ নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েন বাণিজ্য মন্ত্রী। এবারও আমদানি শুল্ক কমিয়ে দামের লাগাম টানতে হয়েছে। বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেন, বাজারের চাহিদা ও আমদানির পরিসংখ্যানের গরমিলের কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। পেঁয়াজের জ্বালাতেই আমি অস্থির হয়ে গেছি রাজ্যমন্ত্রী হিসাবে। আমাদের দেশের পরিসংখ্যানেরও কিন্তু বিশাল ঝামেলা রয়েছে, যে আমরা কাগজে পাই, বাস্তবতা কি তা জানি না। একই অনুষ্ঠানে স্বাধীনতার 50 বছরে কৃষি খাতে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। 1972-73 সালে দেশের চালের উৎপাদন ছিল 1 কোটি 8 লাখ টন, যা গেল বছর এসে দাঁড়িয়েছে প্রায় 4 কোটি টন। আলুর উৎপাদন বেড়েছে 12 গুণ। 152 রকমের খাদ্যশস্য উৎপাদন করে বাংলাদেশ। সবগুলোই উৎপাদন বেড়েছে, তবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পুষ্টিকর খাদ্য উৎপাদনে জোর দেন কৃষিমন্ত্রী। বাংলাদেশ গত 9 বছরে 25 ভাগ আপনার ইন্ডেক্স কমিয়ে নিয়ে আসছে, এবং পাকিস্তান এবং ভারতের চেয়ে বাংলাদেশ হাঙ্গার ইন্ডেক্সে এখন অনেক এগিয়ে আছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনার আগে উৎপাদন ব্যবস্থাপনার উপর নজর দেওয়া উচিত। ভুল ধারণা আছে যে মধ্যস্বত্বভোগীরা সব লাভ করে নিয়ে যায়। কৃষিতে যেখানে হাজার হাজার ব্যবসায়ী, হাজার হাজার উৎপাদক, হাজার হাজার মধ্যস্বত্বভোগী প্রত্যেক স্তরে, তো সেক্ষেত্রে চট করে সিন্ডিকেশন করা, আঘাত করা এটা সম্ভব না। আরও বেশি গবেষণা বাড়িয়ে কৃষিতে নতুন নতুন জাত ও চাষ পদ্ধতি যোগ করার উপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। সানমির রূপল, সময় সংবাদ, ঢাকা। জীবনের ঝুঁকি থাকার পরও অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাত্রা কোনোভাবেই থামছে না। ইতালি যাবার সময় লিবিয়ান পুলিশের হাতে আটক মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের 86 যুবক জেলে রয়েছে 5 মাস ধরে। ভিটেমাটি বিক্রি করে স্বজনরা দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও মুক্তি মেলেনি যুবকদের। তাদের ফিরে পেতে বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন স্বজনরা। জেলা প্রশাসক জানান, আটক যুবকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের রাজৈর উপজেলার নারায়ণপুর গ্রামের মজিবর শেখ ও রাহাতুন বেগম দম্পতি। লিবিয়ায় আটক ছেলে ইয়াসিন কবে দেশে ফিরে আসবে সেই আশায় বুক বেঁধে আছেন তারা। খালি কইতাছে আজ ছাড়াই কাল ছাড়াই, এইভাবে দালালে কইতে কইতে এই পর্যন্ত আনছে। আনতো ছেলের অবস্থাই তো খারাপ। 7.5 লাখ কন্টান লিবিয়া নেওয়ার পরে ওরে জেলে দেশে আমরা জানি না, ওর বাসার থেকে ধরা খাইছে। দালালের সাথে আমরা যোগাযোগ করি, অনেক সময় ফোন ধরে না। শুধু ইয়াসিন নয়,
তার সাথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বামনডাঙ্গার ইসরাফিল মুন্সি, নাজমুল শেখ, আনোয়ার মুন্সি সহ ৮৬ বাংলাদেশি ৫ মাস যাবৎ আটক আছে লিবিয়ার জেলে। তাদের ফিরে পেতে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে কোনো সাড়া পায়নি পরিবারগুলো। কাজ ছাড়াইতে 5 মাস গত হয়ে গেছে, ছেলের মৃত্যু সজার লড়তেছে জেলের মধ্যে। যাই ছাড়াই কাজ ছাড়াই এই ছেলে এনে ছাড়াই দেয় না বাবা। স্বজনরা জানান, দালাল চক্রের সক্রিয় সদস্য নূরপুর গ্রামের রবি দারিয়ার ছেলে সজীব ও বামনডাঙ্গার ইউনুস খানের ছেলে নাসির ইতালি নেয়ার কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে ৭.৫ লাখ করে টাকা নেয়। লিবিয়া যাবার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর হাতে আটক হয় ৮৬ যুবক। এরপর তাদের মুক্তির জন্য আবারও নেওয়া হয় ৪ লাখ টাকা করে, কিন্তু যুবকদের মুক্তি মেলেনি। দালালদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে এমন কোনো ঘটনা আর যাতে দ্বিতীয়বার তারা না ঘটাইতে পারে। ৮৩ জন লোক গেছে, ঠিক আছে, ওরা ৮৩ জন লোকের ভিতরে ৩টা লোক মারা গেছে ওইখানে। অবশ্য জেলা প্রশাসন আশ্বাস দেয়, আটক যুবকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। আত্মীয় স্বজন এসেছিলেন, আমার কাছে একটা আবেদন করেছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য, তো আমরা এটা সরকারের কাছে আমরা পাঠিয়ে দিব। জেলে আটক থাকা অবস্থায় সেলিম মোল্লা নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা। সময় সংবাদ, মাদারীপুর। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হিমাগারে এখনো মজুদ আছে 50 ভাগ আলু। নির্দিষ্ট সময়ের মধ্যে হিমাগার থেকে আলু বের করা না হলে পচন ধরার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁওয়ের শাহী হিমাগারের সামনে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। ধন্যবাদ তামিম। আপনি যেমনটি বলছিলেন, আমাদের এই ঠাকুরগাঁও জেলায় 15টি হিমাগার রয়েছে। আমরা যদি একটু তথ্য দিয়ে বলি, তাহলে এই হিমাগারগুলোতে 1,80,000 মেট্রিক টন আলু কিন্তু সংরক্ষণ করা হয়েছিল। ইতিমধ্যে আমরা বিভিন্ন হিমাগারের মালিকের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে জানতে পারছি এখনও কিন্তু অর্ধেক পরিমাণ আলু কিন্তু এখনও সংরক্ষিত রয়েছে। এই অবস্থাতে ঠাকুরগাঁয়ের যেই আমরা পরিস্থিতি লক্ষ্য করছি, হিমাগারগুলোতে পর্যাপ্ত পরিমাণে আলু মজুদ থাকার কারণে তা কিন্তু পচন শুরু হয়েছে এবং প্রত্যেকটি হিমাগারে আলু কিন্তু পচতে শুরু করেছে। তবে হিমাগার কর্তৃপক্ষ যেটি বলছেন যে বাজারে আলুর দর তেমন না থাকার কারণেই কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা যে আলুগুলো সংরক্ষণ করেছিল তা কিন্তু এখনও বের করার জন্য আসছেন না এবং অনীহা প্রকাশ করছেন। তবে আমরা এ বিষয়ে চেষ্টা করব, আমরা যে হিমাগারে রয়েছি শাহী হিমাগার, সেই হিমাগার মালিকের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে উনি তুলে ধরবেন বিষয়টি যে এখন সার্বিক পরিস্থিতির কি অবস্থা। আমরা একটু জানতে চাই, আপনি জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত যে পরিমাণ সংরক্ষিত হয়েছিল তার অর্ধেক আলু কিন্তু রয়ে গেছে হিমাগারগুলোতে, তো আপনি একটু জানাবেন পরিস্থিতি কি? আমরা সাধারণত মার্চ মাস থেকে 15 নভেম্বর পর্যন্ত হিমাগারে আলু সংরক্ষণ করি এবং ডেলিভারি দিই, কিন্তু আজকে নভেম্বরের 15 তারিখ আসার মাত্র আর 15 থেকে 20 দিন বাকি আছে, কিন্তু এ পর্যন্ত আলু 50%-এর অধিক আলু হিমাগারগুলোতে রয়ে গেছে। এবং এই হিমাগারগুলোতে যে আলু আমরা সংরক্ষণ করি, সেক্ষেত্রে আমরা কৃষক এবং ব্যবসায়ীর কাছ থেকে কোনো প্রকার টাকা অগ্রিম গ্রহণ করি না। আমরা পাশাপাশি আবার আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এই কৃষক এবং ব্যবসায়ীদেরকে আমরা কিছু পরিমাণে যে ঋণ ও সহায়তা দিয়ে থাকি। কিন্তু এই 15 নভেম্বরের মধ্যে যদি আলু বের না হয়, তাহলে এই আলুর ভবিষ্যৎ যে আসলে কি হবে এটা বলা খুবই দুষ্কর। এবং 15 নভেম্বরের মধ্যেই 15 নভেম্বর ওই তারিখেই আমরা আমাদের স্টোরের সমস্ত মেশিনগুলো বন্ধ করে দিব, তো সেক্ষেত্রে আলু পচতে শুরু করবে এবং সেই ক্ষেত্রে আমাদের যে বিদ্যুৎ বিল, আমরা ব্যাপক পরিমাণে বিদ্যুৎ বিল অনেক রেট, সেই ক্ষেত্রে আমরা অনেক সমস্যায় পড়ব। আমরা যে ব্যাংকে ঋণ পরিশোধ করতে পারবো না, পাশাপাশি কৃষকরা যদি আলু বের না করে আমরা ভাড়াও পাবো না, সেক্ষেত্রে আমরা একটা বড় অর্থনৈতিক সমস্যায় পড়ব। আমরা সেক্ষেত্রে আগামী বছরে অনেক হিমাগার হয়তো এই অর্থের অভাবে হিমাগারগুলো বন্ধই হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তামিম যে উনি জানাচ্ছিলেন যে ঠাকুরগাঁয়ে যে হিমাগারগুলো আছে সেই হিমাগারের যে আলু সংরক্ষণ, সেই সংরক্ষণের বর্তমান পরিস্থিতি। তবে আমরা যেই জিনিসটি লক্ষ্য করেছি যে যেই পরিমাণ আলু মজুদ আছে তা কিন্তু পচতে শুরু করলেও কৃষক এবং ব্যবসায়ীরা তারা কিন্তু এখনও আলু বের করছেন না। এই অবস্থাতে আরেকটি বিষয় দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে আলুর যে সংরক্ষণের চুক্তির সময়সীমা তা কিন্তু আগামী নভেম্বরের 15 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে। আর মালিকরা তা বলছেন যে সেই 15 তারিখ থেকেই কিন্তু এই হিমাগারের যে মেশিন তা কিন্তু বন্ধ করে দেওয়া হবে।
অতএব আমরা ধরে নিতে পারি যদি এই আলুগুলো বের না হয় তাহলে কিন্তু সেই আলুগুলো অধিকাংশই পচন শুরু হবে। তবে কৃষকদের সাথে কথা বলেছিলাম, কৃষকরা যে বিষয়টি জানিয়েছেন তারা বলছেন যে যদি আলুর দাম কিছুটা বেড়েছে তারপরেও তাদের কিন্তু উৎপাদন খরচ এবং সংরক্ষণ খরচ তা কিন্তু পোষাচ্ছে না। এই অবস্থাতে সরকারের যে ভর্তুকি সেই ভর্তুকির দাবি করেছেন তারা। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁয়ের সবশেষ। ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। নওগাঁর পাইকারি বাজারে শীতের আগাম সব ধরনের সবজি সরবরাহ বেড়েছে, তবে খুচরা বাজারে ক্রেতাদের তুলনামূলক বেশি দামে সবজি কিনতে হচ্ছে। চাষিদের অভিযোগ, আড়তদাররা পাইকারি বাজার নিয়ন্ত্রণ করায় উৎপাদনের সুফল পাচ্ছে না চাষিরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। সকালের দিকেই সরব হয়ে ওঠে নওগাঁ সদরের পাইকারি সবজির বাজার। ভোর হতে না হতেই ক্ষেত থেকে নানা জাতের সবজি তুলে বিক্রির জন্য এখানে নিয়ে আসেন চাষিরা। মূলা, কপি, বেগুন, সিম সহ শীতকালীন বিভিন্ন সবজির প্রচুর সরবরাহ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা কমে। ২০ টাকা ২৫ টাকা দাম দর বিক্রি করলে আমার ভালো হবে, কিন্তু দাম বলতেছে ১৮, ১৫, ১৭। ন্যায্য মূল্যটা পাচ্ছি না, আমরা উৎপাদন করব কি করে? আশপাশের অন্তত শতাধিক গ্রামের চাষিরা তাদের উৎপাদিত সবজি বিক্রির জন্য এই পাইকারি আড়তে তোলেন। খুচরা বাজারে সবজির চড়া দাম থাকলেও তার সুফল পান না প্রান্তিক পর্যায়ের চাষিরা, এমন অভিযোগ কৃষকদের। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে যা মাত্র দামটা ডবল হয়ে যাচ্ছে। মূলা বিক্রি হচ্ছে ২০ টাকা ২৫ টাকা কেজি। পাইকারি বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ সবজি বেচা কেনা হয়। জায়গা সংকটে ক্রেতা বিক্রেতার ভোগান্তি নিরসনে বিকল্প হাট বসানোর দাবি ব্যবসায়ী নেতাদের। জায়গাটা বিভিন্ন দিক দিয়ে ছোট হয়ে আসছে, কৃষকের আস্তে আস্তে মাল এখানে ফলে উঠছে, যার ফলে সাব বাজার একটা হয়ে লাগে আমাদের সুবিধা। প্রতিদিন নওগাঁ পাইকারি এ বাজারে ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি বেচা কেনা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সমুদ্র অর্থনীতির বেশ কিছু খাত থেকে রপ্তানি আয় শিগগিরই ১,০০০ কোটি টাকা ছাড়াবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল এফবিসিসিআই সভাকক্ষে সমুদ্র অর্থনীতির নানা সম্ভাবনা ও সংকট নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, দেশের সমুদ্র সীমার ভেতরে থাকা সব সম্ভাবনা কাজে লাগাতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এক্ষেত্রে আলাদা কোনো মন্ত্রণালয় নেই, বরং সব দপ্তরে সম্মিলিত উদ্যোগ দরকার বলেও মনে করেন তিনি। সভায় ব্লু ইকোনমির জন্য আলাদা বাজেট বরাদ্দ ও তদারকি সংস্থা তৈরির উদ্যোগ নেয়ার আহ্বান জানান অর্থনীতিবিদরা। যদি আসলে বড় বড় মাছটা যদি আমরা সাগরে গিয়ে এটার জন্য হচ্ছে অনবোর্ড এডুকেশন। রিসেন্টলি সৌদি আরবিয়াতে গিয়েছিলাম, হোম মিনিস্ট্রির কাছে যায় কিন্তু অন্য কোথাও যায়। আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যেই আপনি দেখবেন দ্যাট ৩-৪টা খাতে আমরা কিন্তু $2 থেকে $3 বিলিয়ন আপনার এক্সপোর্ট নতুন নতুন হবে। আমাদের ব্লু ইকোনমিরও কয়েকটি খাতে কিন্তু আমরা খুব শিগগিরই $1 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট ইনশাল্লাহ আমরা ক্রস করতে পারবো। ঢাকার অপরিকল্পিত বৈদ্যুতিক পণ্য ও হালকা প্রকৌশল শিল্পগুলো মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকাই সরিয়ে নিতে বিশেষায়িত শিল্পনগরের নির্মাণ এখন চূড়ান্ত পর্যায়ে। শুরু হয়েছে প্লট বরাদ্দ প্রক্রিয়া। এটি চালু হলে 10,500 সহস্রাধিক মানুষের কর্মসংস্থান হবে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। ইছামতি নদীর তীরে চলছে বিশেষায়িত শিল্প পার্ক গড়ে তোলার জন্য প্লট তৈরির কাজ। ভারী যান চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে প্রশস্ত রাস্তা। চূড়ান্ত পর্যায়ে এখন ড্রেন, কালভার্ট, প্রশাসনিক ভবন ও পুকুর নির্মাণ হচ্ছে, ডাম্পিং ইয়ার্ড। এছাড়া হাই ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থার জন্য স্থাপন হয়েছে সাব স্টেশন। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলের সাথে নৌ ও উন্নত সড়ক যোগাযোগ, বিশেষ করে পদ্মা সেতুর সহজ যোগাযোগ ছাড়াও এই প্রকল্প থেকে রাজধানীর দূরত্ব হবে মাত্র 20 মিনিটের। তাই রাজধানীর নবাবপুর ও ধোলাইখালে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক পণ্য ও হালকা প্রকৌশল কারখানাগুলো সরিয়ে আনতেই প্রকল্পটি নেওয়া হয়েছে। আমাদের এই প্রকল্পের কাজ 3 বছর যাবত চলমান। মোল্লাবাজার ব্রিজ তার আগে থেকে কাজ শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি। আমাদের এই শিল্প কারখানাতে
প্রায় 10,500 মানুষের কর্মসংস্থান হবে। এই কর্মসংস্থান আমাদের এলাকার আর্থসামাজিক অবস্থাকে বদলে দেবে। করোনার চ্যালেঞ্জ সত্ত্বেও আগামী জুনের মধ্যেই প্লটগুলো শিল্প মালিকদের মধ্যে হস্তান্তর শুরু হবে। ইতিমধ্যেই প্লট বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রকল্পটির মেয়াদ জুন 2022 পর্যন্ত। আমরা অক্লান্ত পরিশ্রম করছি যাতে মেয়াদের পূর্বে এই প্রকল্পটি সমাপ্ত করে উদ্যোক্তাদের নিকট শিল্প স্থাপনের উদ্দেশ্যে জমি স্থানান্তর করা যায়। মুন্সিগঞ্জে বিসিক বৈদ্যুতিক পণ্য ও হালকা প্রকৌশল শিল্পনগরীর সার্বিক অগ্রগতি 87%। 309 কোটি টাকা ব্যয়ে 50 একর জমির উপর 361টি প্লট বিশিষ্ট এই শিল্প পার্কে চলছে এখন এমন কর্মযজ্ঞ। মুন্সিগঞ্জের বেতকা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মাস্টারকার্ড ও ব্র্যাক ব্যাংক বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নিয়ে এলো মাস্টারকার্ড মিলেনিয়াম টাইটেনিয়াম ক্রেডিট কার্ড। এই কার্ডের নতুন ব্যবহারকারীদের জন্য ওয়েলকাম প্যাক হিসেবে থাকছে ই কমার্স পোর্টাল, পোশাকের দোকান, বিউটি সেলুন আর কফি শপগুলোতে কেনাকাটার বিপরীতে ক্যাশব্যাক, ভাউচার, মূল্য ছাড়। এছাড়াও থাকছে নানা সুবিধা। রাজধানীতে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন কাজ এবং ভাষা জানা থাকলে দেশটিতে ভালো বেতনে রয়েছে চাকরির সুযোগ, সেই সাথে আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দেশটির বিভিন্ন ক্ষেত্রে জায়গা করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পারস্য উপসাগরের তীরবর্তী দ্বীপরাষ্ট্র বাহরাইন বিশ্ব আর্থিক স্বাধীনতা সূচকে অর্থনৈতিকভাবে মুক্ত দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যে শীর্ষে আছে দেশটি। বিভিন্ন ক্ষেত্রে আরব রাষ্ট্রগুলোর মধ্যে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাহরাইন। দেশটিতে ভালো কাজের যেমন সুযোগ আছে, ঠিক তেমনি বসবাসের ক্ষেত্রে নেই কোনো বাড়তি জটিলতা। যাদের কাজ জানা আছে তাদের জন্য কোনো সমস্যা নেই, যারা কাজ জানে না তাদের সমস্যা আছে। না ধরা যাইতেছে দেখেন ভাষা জানে না, ইংলিশ, আরবি, হিন্দি এগুলো জানতে হবে। যদি ভাষাগুলো জানা থাকে তো কোনো অসুবিধা হচ্ছে না। বাহরাইনে ব্যবসা বাণিজ্য সহ নানা ক্ষেত্রে জড়িত আছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসার পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে দেশটির সরকারের ভূয়সী প্রশংসা করেন তারা। অনেক সময় অনেক টাকা পয়সা আমার সাথে থাকে, অনেক সময় অনেক সামান্য লেনদেন করি, টাকা পয়সার লেনদেন করি। তবে আমি এই বাহরাইনে কোনো ধরনের এইটা নিয়ে কোনো ধরনের ভুক্তভোগী হয় নাই। মার্চের দিকে আসছি। আমি ফার্স্ট আসছিলাম টুরিস্টে আসার পরে আমার পরে ফ্যামিলি ভিসা হয় এখানে। দেশটিতে কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি অবলীলায় কাজ করছেন নারীরা। কর্মক্ষেত্র এবং চলাফেরায় পর্যাপ্ত স্বাধীনতা রয়েছে বলে জানান তারা। অন্য একটা কান্ট্রিতে আছে যে সবসময় তারা বলে যে মেয়েদের জন্য, গার্লসের জন্য লাইক মিন্স আমরা বাইরে যেতে পারি না, কোনো প্রবলেম হবে, বাট বাহরাইন অনেক একটা সেফ কান্ট্রি। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। সময় সংবাদ, বাহরাইন। ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ থাকলেও অসাধু চক্রের কারণে সেটি সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার নেতারা। স্থানীয় সময় রোববার প্যারিসে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মাল্টায় নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। মাল্টা সহ ইউরোপের বিভিন্ন দেশের শ্রমবাজার ও নিরাপদ অভিবাসন প্রসঙ্গে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, বিগত দিনেও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণের সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু কিছু অসাধু চক্রের অনৈতিকতার কারণে সেই সুযোগগুলো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। আর তাই এখন মাল্টায় যে দক্ষ শ্রমিক প্রেরণের সুযোগ সৃষ্টি হয়েছে, সেই অসাধু চক্রের কারণে কোনোভাবে যেন তা হাতছাড়া না হয় সেই লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেছেন সংগঠনের নেতারা। লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে সবাই মাল্টার থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য উদ্দেশ্যে আসেন, সেটা আপনারা করতে পারবেন না। যারা স্কিল তারাই আসবেন এবং তারা ওইখানে থাকতে হবে। এ সময় তারা উল্লেখ করেন, দালাল চক্রের খপ্পরে পড়ে মাল্টায় আসা 165 অবৈধ বাংলাদেশির মুক্তির ব্যাপারেও কাজ করছে তাদের সংগঠন। আইবা থেকে সবসময় সতর্ক করছি এবং করব
যে অবৈধ পথে কোনো চক্রের মধ্যে প্রতারণায় পড়ে যেন এই বিদেশে পাড়ি দিয়ে এই জেল খাটতে না হয়। মাল্টায় দক্ষ শ্রমিক প্রেরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন কোনো অসাধু চক্রের কারণে কোনোভাবেই বিনষ্ট না হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। সারা বিশ্বের সরবরাহ ব্যবস্থায় এখন শনির দশা। পণ্য ও জাহাজ জট বাড়ায় ব্যাহত হচ্ছে সরবরাহ ব্যবস্থা, বিশ্ব অর্থনীতির জন্য যেটা অশনি সংকেত। মহামারী থেকে উত্তরণও ব্যাহত হচ্ছে বাণিজ্যের এই বেহাল দশার কারণে। মূল্যস্ফীতির চাপে একবার ভোক্তা ব্যয় বাড়লে করোনা মহামারী থেকে বিশ্ব অর্থনীতির বেরিয়ে আসা আরও কঠিন হয়ে পড়বে। কোথাও কম্পিউটারের চিপ সংকট, কোথাও গাড়ির যন্ত্রাংশের সংকট, কোথাও আবার বন্দরে পণ্য জট আর জাহাজ জট। সারা বিশ্বের সরবরাহ ব্যবস্থায় এখন শনির দশা। পণ্য আর জাহাজ জট বাড়ায় সংকুচিত হচ্ছে সরবরাহ চক্র, বিশ্ব অর্থনীতির জন্য যেটা অশনি সংকেত। দুঃস্বপ্ন বাড়িয়ে দিচ্ছে পণ্যের দাম। মহামারী থেকে উত্তরণও ব্যাহত হচ্ছে বাণিজ্যের এই বেহাল দশার কারণে। এর চেয়েও বড় সংখ্যা, মূল্যস্ফীতির চাপে একবার ভোক্তা ব্যয় সংকোচন শুরু হলে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া আবারও ব্যাহত হবে। করোনা মহামারী থেকে বিশ্ব অর্থনীতির উত্তরণের পথে দেখা দিচ্ছে একের পর এক জটিলতা। মহামারীর সময় সারা বিশ্বের নৌ বন্দরগুলোতে যে জাহাজ ও পণ্যজট দেখা দিয়েছিল, এবার তা মালামাল বোঝাই ও খালাসের সমস্যাকে আরও জটিল করে তুলছে। ব্যাহত হচ্ছে ভোগ্যপণ্য আর কাঁচামালের স্বাভাবিক সরবরাহ। এদিকে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারগুলোতে শিগগিরই শুরু হবে বড়দিনের ছুটি উপলক্ষে কেনাকাটার মৌসুম। এর আগেই পণ্যের সংকটে কমতে পারে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মুনাফা, মূল্যস্ফীতিতে ক্ষতিগ্রস্ত হবেন ভোক্তারাও। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এশিয়ায় টাইফুনের কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যাহত হয় জাহাজ চলাচল। সারা বিশ্বে জাহাজে পণ্য পরিবহন এবছরের পুরোটাই ব্যাহত হয়েছে। সুয়েজ খালে জাহাজ আটকে পড়া, একাধিক সামুদ্রিক ঘূর্ণিঝড় এবং চীন ও ভিয়েতনামের মতো বৃহত্তম উৎপাদন কেন্দ্রগুলোতে করোনার মহামারীতে লকডাউনের প্রভাবে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছে দিতে ব্যর্থ হয় শিপিং কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশে ট্রাক চালক ও বন্দর কর্মীর স্বল্পতাও ছিল, সাথে ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা তো আছেই। বন্দরে জাহাজ আসার পর পণ্য খালাস বা পণ্য বোঝাই শেষ করতে যে সময় লাগে তাকে বলা হয় টার্ন অ্যারাউন্ড টাইম। বিশ্বব্যাপী ৭৭% বন্দরগুলো এই টার্ন অ্যারাউন্ড টাইম ট্রাফিকে অস্বাভাবিক জটিলতার সম্মুখীন হচ্ছেন। ২০২১ সালের সরবরাহ স্বল্পতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বিশ্বের এক প্রান্তের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে আরেক প্রান্তে জাহাজ জটকে ভয়াবহ রূপ দিতে পারে। সৃষ্টি হতে পারে চাহিদা মতো পণ্যের স্বল্পতা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। বিল গেটসের নিট সম্পদের পরিমাণ ১৩,৫৪০ কোটি ডলার। সম্প্রতি ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বিস্ময়সূচক প্রশ্ন করা হয়, কি হতো যদি বিল গেটসের সব সম্পদ পৃথিবীর মানুষের মাঝে বিলিয়ে দেওয়া যেত। ধরুন বিল গেটস তার সব সম্পদ মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদি এমন হতো তাহলে আপনি কত টাকা পেতেন? সম্প্রতি ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয় বিল গেটসের নিট সম্পদের পরিমাণ ১৩,৫৪০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ১১,৫৯,৭০১ কোটি টাকা। প্রতিবেদনে প্রশ্ন করা হয়, কি হতো যদি বিল গেটসের সব সম্পদ পৃথিবীর সব মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হতো, প্রত্যেকে কত টাকা করে পেত তার একটি হিসাবও প্রতিবেদনে দেওয়া হয়। বলা হয় প্রতিদিন যদি বিল গেটস ১ কোটি ডলার অর্থ খরচ করেন তবে ৩৭ বছরেরও বেশি সময় লাগবে তার অর্থ ফুরাতে। তবে তার সব সম্পদ নগদ অর্থ নয়, এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার। এছাড়া তার জমি ও বাড়িঘরের দামও অন্তর্ভুক্ত আছে এতে। এর মানে তিনি চাইলেই একদিনের নোটিশে সব সম্পদ নগদ অর্থে রূপান্তর করতে পারবেন না। জাতিসংঘের পপুলেশন ডিভিশনের ওয়েবসাইটে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে পৃথিবীর মোট জনসংখ্যা ৭৭৯,৯৮,৯৮,৭২৯ জন। সুতরাং বিল গেটসের নিট সম্পদ যদি পৃথিবীর সব মানুষকে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে পাবেন ১,৪৮৭ টাকা ৭৮ পয়সা। জিনিয়া শেখ, সময় সংবাদ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের দূষণে অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা। অবৈধ কারখানার দখলে দুই পাড়। আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে কামরাঙ্গীরচরে উচ্ছেদ অভিযান। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ শিকার।
জাল নৌকা নিয়ে প্রস্তুত জেলেরা, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা। এবং কিছুতেই থামছে না অবৈধ পথে বিদেশ যাত্রা। লিবিয়ায় পুলিশের হাতে গ্রেফতার ৮৬ বাংলাদেশি। ভিটেমাটি বিক্রি করে দালালদের লাখ লাখ টাকা দিলেও মেলেনি মুক্তি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।